হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা ফিজিক্সের বল অধ্যায়ের প্রথম পাঠটুকু শেষ করেছি। আজকের ভিডিওতে আমরা পরবর্তী পাঠটুকু শেষ করার চেষ্টা করব। তো তোমরা যারা গত ভিডিওটি দেখোনি, দয়া করে গত ভিডিওটি দেখে আসবা, তাহলে এই পাঠটা বোঝা তোমাদের জন্য অনেক ইজিয়ার হবে। তো আমরা কথা না বলে শুরু করি। আজকে আমরা প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি মহাকর্ষ বল। মহাকর্ষ বলটা কি? আমরা তো জানি পৃথিবীতে যে 4 ধরনের মৌলিক বল আছে তাদের একটা হচ্ছে মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলটা কি আমরা চাইলে নির্ণয় করতে পারবো? অবশ্যই পারবো। তাহলে মহাকর্ষ বল আমরা কিভাবে নির্ণয় করব? এটাই আমরা দিয়ে শুরু করব আজকের ভিডিওটা। তো মহাকর্ষ বলটা কি আসলে? মহাকর্ষ বলটা হচ্ছে দুইটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল। এই আকর্ষণ বলকে আমরা কি বলি? মহাকর্ষ বল বলি। তাহলে আমি ধরে নিলাম দুইটা বস্তু, এ একটা বস্তু আর এ একটা বস্তু। এটার মান হচ্ছে m1 আর এটার মান হচ্ছে m2। তাদের মধ্যবর্তী দূরত্ব কত? তাদের মধ্যবর্তী দূরত্ব হবে এই পর্যন্ত, এটা হচ্ছে m2। কেন আমি তাদের কেন্দ্র থেকে নিলাম? নরমালি আমরা যখন দূরত্বটা নির্ণয় করব তখন তাদের ভর কেন্দ্র থেকে নির্ণয় করব। তো এটা যেহেতু একটা গোলাকার বস্তু, তাহলে তার ভর কেন্দ্র কোথায় থাকবে? অবভিয়াসলি মিডলে থাকবে। আর তাদের মধ্যবর্তী যে দূরত্বটা, সেটাকে যদি আমি আর বলি, তাহলে এখানে বলের মান কত হবে? এখানে বলের মান হবে যে আমরা এখান থেকে বলের মান বের করতে পারি। বল কিসের উপরে নির্ভর করে? বল নির্ণয় করে বস্তুদ্বয়ের গুণফলের সমানুপাতিক, ভরের গুণফলের সমানুপাতিক। এখান থেকে আমরা বুঝতেছি যে দুইটা বস্তুর মধ্যে যদি ভর বাড়ে, তাহলে তাদের মধ্যবর্তী কি বেড়ে যাবে? আকর্ষণ বলের মান বেড়ে যাবে। তার জন্য আমরা বলি যে এই বলটা নির্ভর করে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। এই যে দূরত্বটা আছে তার কি? তার ব্যস্তানুপাতিক। এখন এটা থেকে যদি আমি এটাকে 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখি, এটাকে যদি আমি 2 নাম্বার সমীকরণ দিয়ে রাখি, তাহলে এই দুইটা সমীকরণ আমি কম্বাইন করে কি লিখতে পারি? এই দুইটা সমীকরণ আমি কম্বাইন করে লিখতে পারি না যে m1 m2 বাই r স্কয়ার। তো আমরা তো জানি সব জায়গায় যখন প্রপোর্শনাল চিহ্ন থাকে বা সমানুপাতিক চিহ্ন থাকে, সেটা উঠায় আমাদের একটা কনস্ট্যান্ট আনা লাগে। তো কনস্ট্যান্ট হিসেবে আমরা কি আনলাম? জি আনলাম। তো এই যে জিটা আমরা আনলাম, এটা কোথায় আনলাম? কোন সমীকরণে আনলাম? এটা আমরা মহাকর্ষ বল নির্ণয় করার একটা সমীকরণে আনছি। তাহলে এই যে জি, এটার নাম কি হতে পারে? এটার নাম হতে পারে মহাকর্ষ ধ্রুবক। মহাকর্ষের সমীকরণের মধ্যে আনছি একটা ধ্রুবক, তাহলে সেটার নাম কি হবে? মহাকর্ষ ধ্রুবক। মহাকর্ষ ধ্রুবক ধ্রুবক এই ধ্রুবকের মান কত? 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এটা মনে রাখবা, কারণ এখানে মনে রাখার মতো বিষয়টা কি? মনে রাখার বিষয়টা হচ্ছে জি এর মানটা নির্ণয় করা। তাহলে মহাকর্ষ ধ্রুবকের মান কত? 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তাহলে এখান থেকে তো আমরা বলতে পারবো যে দুইটা বিন্দুর বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল, বিকর্ষণ তো হয় না, বারবার বিকর্ষণ চলে আসে। মহাকর্ষ বল সবসময় আকর্ষণ ধর্মী হয়, মহাকর্ষ বল বিকর্ষণ ধর্মী হয় না। এখন আমরা যদি বলি যে পৃথিবী আমাদেরকে কি বলে টানতেছে, সেটা আমরা নির্ণয় করব। তাহলে এখান থেকে আমরা জি এরও একটা সমীকরণ বের করতে পারি। আমরা জানি কি F ইকুয়াল জি এম 1 m2 বাই r স্কয়ার, তাই না? এখন পৃথিবী, আমি ধরে নিলাম এই চিত্রটার মধ্যে, এই চিত্র এখান দিয়ে এঁকে দিচ্ছি, এটা একটা চিত্র, ধরো এটা পৃথিবী। এখান থেকে আমি এখানে দাঁড়ায় আছি। আমি কোথায় দাঁড়ায় আছি? এখানে দাঁড়ায় আছি। আমার ভরকে আমি স্মল এম দিলাম, এই যে পৃথিবীর ভর তাকে আমি ক্যাপিটাল এম দিলাম। এখন এই যে এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব, সেটাকে আমি আর দ্বারা প্রকাশ করলাম। এটাকে বলা হয় পৃথিবীর ব্যাসার্ধ। তো এখান থেকে আমি কি করতে পারি? জি, তারপরে এই যে এম, একটা এম রে আমি আমার ভর দিয়ে নিলাম এম, আর যে পৃথিবীর ভরটা সেটাকে আমি ক্যাপিটাল এম দিয়ে দিলাম। আর যে মধ্যবর্তী দূরত্বটা সেটার আমরা কি দিয়ে দিলাম? সেটার দিলাম আমরা ক্যাপিটাল আর, আর স্কয়ার। আমরা তো এখানে ধরে নিছি যে পৃথিবীর ব্যাসার্ধ আর। তাহলে এখানে এফ সমান আমরা কি জানি? আবার আমরা এফ সমান জানি কি? এম জি। তাহলে এই এম আর এই এম কাটাকাটি,
এখানে জি ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান। পৃথিবীর অভিকর্ষ ত্বরণ আমরা পাই না 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা এই সমীকরণ থেকে আসে। এখন আমি যদি তোমাকে বলি যে আমি পৃথিবীর উপরে একটু পাহাড়ে উঠলাম, তাহলে ওইখানে অভিকর্ষ ত্বরণের মান কত হবে? বা আরেকটু উপরে উঠলাম, অভিকর্ষ ত্বরণের মান কত হবে? ধরো আমি এই পজিশনে নির্ণয় করতে চাইলাম যে অভিকর্ষ ত্বরণের মান কত। এখন এখান থেকে যে এখানে আমার দূরত্বটা, এটারে আমরা এইচ দ্বারা প্রকাশ করলাম, কারণ আমি তো পৃথিবীর পৃষ্ঠে নাই, আর একটু উপরে চলে গেছি। তাহলে কি ভাইয়া এই আর এর মানটা বেড়ে যাবে না? তখন কত হবে? তখন হবে জি এর মান হবে জি এম বাই আর প্লাস এইচ, দিন শেষে হোল স্কয়ার। তাহলে আমরা পৃথিবী থেকে যখন উপরের দিকে যাব, তখন অভিকর্ষ ত্বরণের সাথে কি হবে? এইচ স্কয়ার একটা যোগ, এইচ একটা যোগ হবে, তারপরে হোল স্কয়ার হয়ে যাবে। আমার দিন শেষে কথাটা হচ্ছে দূরত্বের স্কয়ার হবে। তার জন্য আমি পৃথিবী থেকে উপরে গেলে কি হবে? দূরত্বের স্কয়ার হয়ে যাচ্ছে। এখন কোনো কিছু দিয়ে যদি কোনো কিছুরে আমরা ভাগ দিই, তাহলে কি হয় ভাইয়া? কমে নাকি মান বাড়ে? অবভিয়াসলি বলতে পারবা মান কমে যায়। তাহলে আমরা যখন পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে যাব, তখন আমাদের উপরে অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকবে। পৃথিবী যে আমাকে টানতেছে, যে টানের কারণে আমি পৃথিবীর সাথে লেগে আছি, ওই মানটা কমে যাবে, ওই টানটা কমে যাবে যখন আমি আস্তে আস্তে উপরের দিকে যাব। তাহলে আমরা ভূপৃষ্ঠ থেকে যদি নির্দিষ্ট উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান বের করতে চাই, তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করব? জি ইকুয়াল জি এম বাই জি ইন্টু এম বাই আর প্লাস এইচ স্কোয়ার, এই সূত্রটা আমরা ব্যবহার করব। তাহলে আমরা ভূপৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতায় আছি ওইটার অভিকর্ষ ত্বরণের মান বের করতে পারবো। এখন আমরা দেখব বল সম্পর্কিত নিউটনের 3 নাম্বার সূত্র। তো 3 নাম্বার সূত্রে কি বলা আছে? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। অর্থাৎ তুমি কোনো কিছুর উপরে বল প্রয়োগ করবা, সেই জিনিসটাও তোমার উপরে সমান মানের বল প্রয়োগ করবে। তাহলে সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, তাহলে সমান মানের বলে প্রয়োগ করবে। বিশ্বাস হচ্ছে না তো? পাশে কি তোমার কোনো বন্ধু আছে? দাও একটা ঘুষি নাকের মধ্যে, দেখবা ও তোমারে আবার একটা দিয়ে দিছে। যদি কোনো কারণে সে তোমাকে আরো বেশি দেয়, তাহলে মনে করবা যে ও নিউটনের প্রপারলি সম্মান করতে পারে না। কিন্তু হয় এমনটা, একটা দিয়ে দেখো, ও তোমাকে দিবে। তাহলে প্রতিক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আর তুমি দেওয়ালের মধ্যে একটা ঘুষি দাও, তুমি ব্যথা কেন পাও? তুমি তো আঘাত করতেছো দেওয়ালকে, তাহলে তুমি কেন ব্যথা পাবা? কারণটা হচ্ছে দেওয়ালও কিন্তু তোমাকে আঘাত করতেছে, তুমি যে বলে তাকে আঘাত করতেছো, ও ঠিক সেম বলে তোমাকে আঘাত করতেছে, তার জন্য তুমি ব্যথা পাচ্ছ। এটার উদাহরণ আর কি কি হইতে পারে? আমরা যে মাটিতে চলতেছি, তাই না? মাটিতে চলার সময় কি হয়? মাটিও কিন্তু আমাদেরকে একটা ধাক্কা দেয়, আমরা মাটিতে লাথি দিই না, ও আমাদেরকে একটা দেয়, কিন্তু আমরা বুঝতে পারি না কিভাবে হয়। ধরো আমরা মাটিতে হাঁটতেছি, এটা তুমি এটা দাঁড়ায় আছো, আঁকা সুন্দর হয় নাই, হাঁটার সময় কিভাবে হাঁটো? এইভাবে না? তো এটা পেছনের পা, এটা দিয়ে কি করো? মাটিতে একটা কিক করো না? মাটিতে কিক করার পরে কি হয়? মাটিও কিন্তু তোমার সেম ভাবে উপরের দিকে বল প্রয়োগ করে। তুমি তাকে এদিকে লাথি দাও, এ তোমাকে এইদিকে লাথি দেয়। তো এই যে লাথি দেওয়ার মানটাই, তুমি তাকে লাথি দিচ্ছ কত, যে যেদিকে লাথি দিচ্ছ ও তোমাকে সমান বলে লাথি দিবে কোন দিকে? বিপরীত দিকে। অর্থাৎ এই যে কোণটা, এই কোণটার মান কত হবে? 180 ডিগ্রি। তাহলে প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণের মান কত হবে? 180 ডিগ্রি। এখন আমি যদি ধরে নিই তুমি তার উপরে যে কিকটা দিচ্ছ সেটা F1, তাহলে সে তোমাকেও তো একটা কিক দিচ্ছে, সেটা কি F2 না? আর আমরা জানি কি বল একটা কি ধরনের রাশি? ভেক্টর রাশি। তাহলে তো তার দিকও লাগবে, তাহলে তার দিক হবে বিপরীত দিকে। তাহলে প্রত্যেকটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের গাণিতিক রূপ। অনেক মজা না? যদি এটার বাস্তব প্রমাণ চাও, ওই যে বললাম তোমার ফ্রেন্ড যদি পাশে থাকে একটা ঘুষি দিয়ে দাও, দেখবা প্রতিক্রিয়া পেয়ে যাচ্ছ। এখন আসেন আমরা দেখবো যে শক্তির সংরক্ষণশীলতা। শক্তি কিভাবে সংরক্ষিত হয়? আসলে জগতে শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে যায়। কিন্তু নতুন করে কোনো সৃষ্টিও হয় না, ধ্বংসও হয় না। যেমন আমি যদি এখান থেকে একটা লোহার মধ্যে বাড়ি দেই, তাহলে কি হবে? আমার শরীরে যে যান্ত্রিক শক্তিটা আছে সেটা লোহাতে যাবে, একটার সাথে একটা বাড়ি দিচ্ছি, তখন কি হবে? ওইখানে একটা শব্দ তৈরি হবে, ওইখানে একটা তাপ উৎপন্ন হবে। তাহলে এই যে আমার শরীরে যে যান্ত্রিক শক্তিটা, সেটা কিসে কনভার্ট হইতেছে?
শব্দ শক্তিতে কনভার্ট হইতেছে, তাপ শক্তিতে কনভার্ট হইতেছে। এই তাপ শক্তি আবার কিন্তু সে প্রকৃতির কাছে ছেড়ে দিবে, আবার এটা কোনো না কোনো ভাবে অন্য কোনো রূপ নিবে। তার মানে কি শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই। তা আমাদের এখানে এই জিনিসটা বলার কারণটা হচ্ছে যে আমরা তো একটু আগে ভরবেগ জিনিসটা শিখে আসছি, তাই না? যে ভরবেগ জিনিসটা কি, বস্তুর ভর আর বেগের গুণফল। এখন এই শক্তি সংরক্ষণশীলতা থেকে আমরা দেখব কিভাবে ভরবেগও সংরক্ষিত হয়। ধরে নাও এখানে দুইটা বস্তু, এটা হচ্ছে m1 আর এটা হচ্ছে m2। এটা একটা তলের উপরে চলতেছে। এখন এটাকে আঘাত করবে, এটার বেগ হচ্ছে u1, এটার বেগ হচ্ছে কি u2। এটা যখন এটাকে এসে আঘাত করবে তখন এর একটা বেগ হবে, তাই না? এটার বেগ আমি ধরে নিলাম v2, আর এটার বেগ কত হবে? তখন এটা বাড়ি খাওয়ার কারণে বেগটা কিছুটা কমে যাবে না? যখন এই পজিশনে আসবে, সেটা এই পজিশনে আসলে তখন আমি ধরে নিলাম তার বেগ হচ্ছে v1। তাহলে সংরক্ষণশীলতা ভরবেগের সংরক্ষণশীলতা, এটাকে আমরা একটু শক্তি সংরক্ষণশীলতার সাথে রিলেট করার ট্রাই করি। তো ধরো এখানে তো আদি বেগ ছিলই, এখানে দোনোটার কি ছিল, শেষ বেগ ছিল। কিন্তু এইখানে আইসা এ যখন এটার সাথে ধাক্কা খাবে, এর বেগ কি কিছুটা কমে যাবে না? তাহলে কমে গিয়ে ওই বেগটা কোথায় যাবে? ওই বেগটা তো একে দিয়ে দেবে, কারণ এখানে তো কোনো কিছু ধ্বংস হবে না। যদিও বাড়ি খাওয়ার কারণে কিছু পরিমাণ শব্দ উৎপন্ন হবে, একটু তাপ উৎপন্ন হবে, আমরা সেই জিনিসগুলা বাদ দিলাম। আমরা ডিরেক্ট চিন্তা করলাম এখানে যে বেগটা ছিল, এই বেগের কিছু অংশ সে এটাকে দিয়ে দিছে। তাহলে আমরা পূর্বে একটা ঘটনা ঘটছে, সংঘর্ষের পূর্বের ঘটনা আর সংঘর্ষের পরের ঘটনা সমান হবে। তাহলে পূর্বের ঘটনা, পূর্বের ঘটনা ঘটনা সমান কি হবে? পরের ঘটনা না? পরের ঘটনা দুইটা সমান হবে না? সংঘর্ষ যেহেতু সংরক্ষণশীল, তাহলে পূর্বের ঘটনা যা হয়েছে টোটাল মিলে যে জিনিসটা হয়েছে, পরেও কি যে জিনিসটা হবে সেটা সমান হবে না? তার জন্য তাহলে পূর্বে কি ছিল, এটা এটার আদি অবস্থা, এটাও এটার আদি অবস্থা। তাহলে পূর্বে দোনোটার একটা ভরবেগ ছিল না? তাহলে পূর্বে আমরা কি লিখতে পারি, m1u1 প্লাস m2u2। এটা হচ্ছে পূর্বের ভরবেগ। দেখো প্রথম বস্তু আর দ্বিতীয় বস্তুর ভরবেগে আমি যোগ করে দিছি, তাহলে এটা একটা পূর্বের ঘটনা, মানে প্রথম অবস্থায় তাদের ভরবেগের যোগফল। তারপর আমরা কি লিখতে পারি, পরে একটা ঘটনা ঘটছে, কি ঘটছে, m1v1 প্লাস m2v2। এই যে দেখলা, এই যে সূত্রটা আছে m1u1 প্লাস m2u2 ইকুয়াল m1v1 m2v2, এই জিনিসটাই হচ্ছে কি আমার ভরবেগের সংরক্ষণশীলতা। অর্থাৎ দুইটা বস্তু চলতেছে, একটাকে একটা আঘাত করবে, তখন তাদের পূর্বে যে ভরবেগটা ছিল দুইটা বস্তুর, এটার যোগফল আর পরে যে ভরবেগটা হবে এটার যোগফল সমান। তাহলে এই জিনিসটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। আমি যদি তোমাকে এখন প্রশ্ন করি যে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা কি, তখন তো তুমি ইজিলি বলে দিতে পারবা m1u1 প্লাস m2u2 ইকুয়াল m1v1 প্লাস m2v2, তাই না? এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। তো আমরা তো এখন জাস্ট থিওরি গুলো পড়ে যাচ্ছি, সূত্রগুলো পড়ে যাচ্ছি। আমরা পরের ভিডিওতে এই যে আমরা এত দুইটা ভিডিওর মধ্যে থিওরি পড়লাম, এত সূত্র পড়লাম, এগুলোর আলোকে যখন ম্যাথ করব, দেখবা যে তোমার কাছে সবগুলো পানির মতো মনে হবে, এত ইজি মনে হবে যে আসলে ফিজিক্স কি কোনো সাবজেক্ট, এত ইজি কেমনে হইতে পারে, তোমার কাছে এই জিনিসটাই মনে হবে। এখন আমরা দেখব ঘর্ষণ। ঘর্ষণ জিনিসটা কি? ঘর্ষণ হচ্ছে দুটি বস্তু বা পৃষ্ঠ যখন পরস্পরের সংস্পর্শ থেকে চলতে শুরু করে বা চলার চেষ্টা করে, তখন তাদের সংস্পর্শ তলে গতির বিরুদ্ধে যে বাধার সৃষ্টি হয় তাই হচ্ছে ঘর্ষণ। কথাটা কি মাথার উপর দিয়ে গেছে? আসো বোঝানোর চেষ্টা করি। কথাটা হচ্ছে যখন একটা পৃষ্ঠ অন্য পৃষ্ঠের উপর দিয়ে যায়, ধরো আমি এই হাতকে অন্য হাতের উপরে বসতেছি, বসার সময় আমি এখানে কি হইতেছে, আমি চাইতেছি আমার হাতটা সামনের দিকে যাক, কিন্তু যাচ্ছে না। কেন যাচ্ছে না? আমার হাত যাওয়ার জন্য একটা বাধা সৃষ্টি করতেছে। এই যে বাধাটা সৃষ্টি হয়, কেন এটা হয়? প্রতিটা বস্তুর পৃষ্ঠে এমন, আমরা যদিও দেখি এটারে এরকম মসৃণ মনে হয়,
কিন্তু এটার ভিতরে অনেক খাঁজ কাটা থাকে। কারণ দুইটার পৃষ্ঠে তো এমন খাঁজ কাটা থাকে, যখন যাইতে থাকে একটা বস্তু অন্য বস্তুর উপর দিয়ে, তখন এই খাঁজগুলো একটা একটার ভিতরে ঢুকে যায়। তখন এই যে বস্তুটা সামনে আগাতে হয়, তার জন্য কি এই বাধাটা অতিক্রম করে না? এই বাধাটা যেটা হয়, এই বাধাটাই হচ্ছে তোমার ঘর্ষণ। তো এইটাই বলছে এখানে, দুটি বস্তু যখন অন্য সংস্পর্শের থেকে চলতে শুরু করে বা চলার চেষ্টা করে, তখন তাদের সংস্পর্শ তলে স্পর্শ করে আছে একটা একটা, তখন এটা এই যে গতিশীল হইতে চাইতেছে, তার বিরুদ্ধে যে বলটা কাজ করে, অর্থাৎ গতিশীল হওয়ার জন্য যে বাধাটা সৃষ্টি করে, সেটাকে আমরা কি বলবো? ঘর্ষণ বল বলবো। এখন এই ঘর্ষণ বলের আরো অনেকগুলো প্রকার আছে, তোমাদের বইতে 4টা প্রকার দেওয়া আছে, যেগুলো আমি এখানে লিখে রাখছি। প্রথমটা হচ্ছে কি? স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণটা কি? দুটি বস্তু একে অন্য সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ করে, একটার সাপেক্ষে এমন স্থির আছে, আমার দুইটা হাত, দুইটা কিন্তু স্থির আছে, এই যে হাতগুলো স্থির আছে, এখানে একটা ঘর্ষণ কাজ করতেছে। স্থির অবস্থায় বস্তুর মধ্যে যে ঘর্ষণটা কাজ করবে, সেটাকে আমরা বলবো কি ঘর্ষণ? সেটাকে আমরা বলবো স্থিতি ঘর্ষণ। তার পরবর্তী জিনিসটা হচ্ছে গতি ঘর্ষণ। এখন আমি আবার হাত দিয়ে উদাহরণ দিচ্ছি, এই হাতটা আমি গতিশীল করতেছি, হ্যাঁ, গতিশীল করার সময় আমি যে বল প্রয়োগ করতেছি, সম্পূর্ণ বলে কিন্তু গতিশীল হচ্ছে না, কিছু পরিমাণ বল এখানে বাধা দিচ্ছে গতির বিরুদ্ধে। এই যে বলটা বাধা দিচ্ছে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো গতি ঘর্ষণ। এখন গতি ঘর্ষণ আবার একটা সূত্র আছে, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে F ইকুয়াল মিউ ডব্লিউ। এখানে এফ হচ্ছে কি? এফ হচ্ছে তোমার ঘর্ষণ বল। এই যে মিউটা দেখতেছো, এটার মানে হচ্ছে কি? ঘর্ষণ সহগ। ঘর্ষণ সহগ, ঘর্ষণ সহগ। আর ডাব্লিউ মানে কি? ওজন। একটা বস্তু যখন পৃথিবী পৃষ্ঠে আসে, তখন তার কি ওজন আছে না? হ্যাঁ, এই ওজনটা হচ্ছে ডব্লিউ, এটাকে বলে আমরা ওজন। তো ডব্লিউ নির্ণয় করার সূত্র কি? ডব্লিউ ইকুয়াল এমজি। বস্তুর ভর আর পৃথিবী যে বলে বস্তুকে টানতেছে, সেটার গুণফলকে বস্তুর ওজন বলা হয়। এখন আসা আবর্ত ঘর্ষণ। আবর্ত মানে কি? একটা বস্তু আবর্তিত হওয়া। তো আবর্তিত হওয়া মানে কি? ঘুরতে ঘুরতে চলা, এই জিনিসটাই তো মিন করে। গড়িয়ে চলা, ঘুরতে ঘুরতে চলা। যখন একটা বস্তু অন্য বস্তুর উপরে ঘুরতে ঘুরতে চলে বা কি গড়িয়ে চলে, তখন তাদের মধ্যে যে ঘর্ষণ বলটা কাজ করে, সেই ঘর্ষণটাকে বলি আমরা আবর্ত ঘর্ষণ। আর সবার শেষে যে ঘর্ষণটা দেওয়া আছে, প্রবাহী ঘর্ষণ। প্রবাহীর ভিতরে চলার সময় যে ঘর্ষণ কাজ করে। প্রবাহী কারা? যারা প্রবাহিত হইতে পারে। প্রবাহিত কারা হইতে পারে? যেমন বাতাস প্রবাহিত হইতে পারে, তারপরে পানি প্রবাহিত হইতে পারে। এখন একটা বস্তু যদি পানির ভিতরে চলতে থাকে অথবা বাতাসের ভিতরে চলতে থাকে, তখন কি বাতাস বা পানি তার উপর একটা বল প্রয়োগ করে না, যেটা সে গতিশীল হওয়ার জন্য বাধা সৃষ্টি করে? তাহলে প্রবাহীর ভিতরে গতিশীল হওয়ার জন্য প্রবাহী যে বাধা সৃষ্টিটা করে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো প্রবাহী ঘর্ষণ। এইটুকুই ছিল তোমাদের বল অধ্যায়ের পড়া, এই টপিক গুলাই তোমাদের বল অধ্যায় ছিল। এত দুইটা ক্লাসে আমরা থিওরি গুলা পড়ছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ম্যাথ সলভ করার ট্রাই করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই যদি কোনো কিছু না বুঝে থাকো, কমেন্ট বক্স তো আছেই, কমেন্ট বক্সে নির্দ্বিধায় প্রশ্ন করবা, ভাইয়া উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।